আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা। তোমাদের সাথে প্রশ্ন এবং মাস্টার ক্লাস এটা গদ্য নিয়ে কথা বলবো। তোমাদের ভার্সিটি খ বাংলা প্রথম পত্রের রেইনকোট। রেইনকোট পড়লে তোমাদের মাস্টার ক্লাসের গদ্যগুলো শেষ হয়ে যাবে, সিলেবাসের শর্ট সিলেবাসের ভিতরে যেগুলো আছে সেগুলো। কারণ গদ্য 7টা, তুমি বলতে পারো ভাই এখানে 6টা, তাহলে কিভাবে শেষ হবে? আমরা দেখো মানব কল্যাণকে আরেকটা টপিকের সাথে মার্চ করে পড়ছিলাম, ওই জায়গায় প্রশ্ন কম থাকার কারণে দুটাকে এক জায়গায় করে নিয়েছিলাম আমরা। এই জন্য 7টা হবে না, 6টা হলেই গদ্য শেষ হয়ে যাবে। তো এখান থেকে বলছিলাম যে প্রশ্ন অনেক বেশি আসে, আগের লেকচারেও তোমাদের বলছি ভাইয়া, 52 দিনগুলো পড়ানোর সময়ও বলছি অনেকগুলো প্রশ্ন আসে, কারণ চেতনা ভিত্তিক লেখা। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতে প্রচুর প্রশ্ন, রাজশাহীতে, চিটাগাং বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরের জিএসটি তে প্রচুর প্রশ্ন আসছে। সুতরাং এগুলো একটু মাথায় রাখো, ঠিক আছে? একটু দেখো। এবং পরবর্তী অংশে রেইনকোট গল্পে কোনটিকে পাকিস্তানের শরীরে কাটা বলে অভিহিত করা হয়েছিল, একটু দেখো। পুরা গল্পটা জুড়েই তোমার অসংখ্য জায়গা আছে যেখানে প্রশ্ন অলরেডি আসছে, তো আসছে, এর বাইরেও প্রচুর গ্যাপ আছে যেখান থেকে পরবর্তীতে প্রশ্ন আসতে পারে। যেহেতু সাইজে বড় গল্প, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে এমন ভাবে গল্পটা লেখা হয়েছে, প্রচুর গ্যাপ আছে, স্টিল প্রশ্ন করার অনেক স্কোপ আছে এখান থেকে। যেমন আমার পথ লেখাটা ছোট, প্রশ্ন অনেক হয়েছে, বা আবার হইলেও কিন্তু ওই তোমার আওতার ভিতরের লাইন থেকে খুব পরিচিত জায়গা থেকে প্রশ্নগুলো হবে। বাট এগুলো একটু বড় হওয়ার কারণে ধরো এমন বেশি গ্যাপ আছে, কোন জায়গা থেকে প্রশ্ন করে দিবে তুমি বুঝতেই পারবে না। এর জন্য গল্পটা আমি তোমাদের বলবো লাইন টু লাইন ভালো করে একবার হইলো, আবার একবার না, সরি, কয়েকবার এটা পড়বা। রেইনকোট গল্পে কোনটিকে পাকিস্তানের শরীরের কাঁটা বলে অভিহিত করা হয়েছিল? শহীদ মিনার। শহীদ মিনারকে শরীরের কাঁটা বলা হয়েছিল। রেইনকোটটির মূল মালিক কে ছিলেন? আফাজ আহমদ, আসমা, নুর হুদা, মিন্টু। মূল মালিক ছিল হচ্ছে মিন্টু। মিন্টু হচ্ছে মূল মালিক, আর এটা পড়ছিল হচ্ছে নুর হুদা। রেইনকোট গল্পটিতে কলেজের জন্য কয়টি লোহার আলমারি কেনা হয়েছিল? 5টি, 7টি, 8টি, 10টি। সব মিলে কেনা হয়েছিল 10টা। এরপরে বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি, অফিস সেখানে ভাগাভাগি আছে, তবে সব মিলে 10টা কেনা হয়েছিল। আখতারুজ্জামান ইলিয়াসের গল্প গ্রন্থ নয় কোনটি? অন্য ঘরে অন্য দুধবাদ উৎপাদ, খোয়ারি, খোয়াবনামা। ওনার গল্প গ্রন্থ নয় হচ্ছে খোয়াবনামা। কেন? খোয়াবনামা হচ্ছে ওনার লেখা একটা উপন্যাস। ওনার আরেকটা উপন্যাস আছে, সেটা হচ্ছে চিলে কোঠার সেপাই। চিলেকোঠার সেপাই আর একটা উপন্যাস, আর খোয়াবনামা একটা উপন্যাস, এই দুইটা তার উপন্যাস। আর বাকি 3টা হচ্ছে তার গল্প। রেইনকোট গল্পে রেইনকোটের প্রতীকী তাৎপর্য কি? ভয় ও পরাজয়, হতাশা ও ব্যর্থতা, বৃষ্টি ও বন্যা, সাহস ও দেশপ্রেম। রেইনকোটের প্রতীকী তাৎপর্য হচ্ছে সাহস ও দেশপ্রেম। মুক্তিযোদ্ধাদের সঙ্গে নূর হুদার সম্পর্ক স্বীকার করার কারণ? ভয়, কমান্ডারের আদেশ, প্রিন্সিপালের নির্দেশ, রেইনকোটের উদ্দীপনা। রেইনকোটের উদ্দীপনা। রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মুনসন। এখানে জেনারেল মুনসন বলতে কি বোঝানো হয়েছে? শক্তিধর আর্মি অফিসার, ভারতীয় মিত্রবাহিনী, আবহাওয়াগত বিশেষ প্রতিকূল পরিস্থিতি, মুক্তিবাহিনী, আবহাওয়াগত বিশেষ বিশেষ প্রতিকূল পরিস্থিতি। কিভাবে একটু খেয়াল করো। 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত এটা ছিল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সময়টাতে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ, তোমরা জানো এটা, তাই না? অংশ মানে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর পক্ষে ছিল। তো রাশিয়া দেশটা কিছুটা এরকম লম্বা, ঠিক আছে? এবং এখানে হচ্ছে মস্কো, আর এই জায়গা হচ্ছে জার্মানি। তো জার্মানি যখন রাশিয়াতে ঢুকলো রাশিয়াকে দখল করার জন্য, রাশিয়ার তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন, স্ট্যালিন বাধা দেননি। স্ট্যালিন বাধা দেননি, তারা ঢুকতে 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 এই পর্যন্ত চলে গেছে, কে বলছে দখল করে ফেলাইছে, কোনো অসুবিধা নেই। তখন স্ট্যালিন যেটা করলেন, পেছন দিক থেকে তিনি একটা ব্যারিকেড দিলেন এদিক থেকে, অর্থাৎ জার্মান আর্মিদের কাছে যেন প্রপারলি খাবার পৌঁছাইতে না পারে, প্লাস যেন রসদ পৌঁছাইতে না পারে। খাবার এবং রসদ, রসদ মানে যুদ্ধাস্ত্র, খাবার দাবার, অনেক কিছুকে মিন করে। খাবার এবং রসদ যেন পৌঁছাইতে না পারে, স্ট্যালিন কি করলেন? ব্যারিকেড দিয়ে আটকাই দিলেন। এখন এই অঞ্চলে হচ্ছে সাইবেরিয়া, তোমরা জানো সাইবেরিয়াতে প্রচুর পরিমাণে হচ্ছে শীত, ঠান্ডা। এবং সাইবেরিয়ার এই ঠান্ডা আবহাওয়ার সাথে, বিশাল ঠান্ডা আবহাওয়ার সাথে জার্মানরা প্রপারলি কোপ করতে পারে না, এবং তারা মরতে শুরু করলো। একে তো তারা খাবার পাচ্ছে না, স্ট্যালিন আটকাই দিছে সব।
রসদ টসদ যাচ্ছে না। এখন আগে তো দেই দেই করে নাচতে নাচতে ঢুকছে, যে সব বুঝে ঠিক আছে, আমরা গেলেই বুঝি কাঁপাই দিতে পারবো। এখন গিয়ে পড়ছে বেকায়দায়। বেকায়দায় পড়ে এখন আলটিমেটলি তারা শীতের সাথে ফাইট করতে না পারে অনেকে এমনি মারা গেছে। এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। আর 2 নম্বর সমস্যা যেটা, সেটা হচ্ছে পরে স্ট্যালিন মোটামুটি ইজিলি একে একে সবাইকে মারছে। যারে মারছে হাতে, তারে মারছে ভাতে, মনে করো আর কি। তাহলে রাশিয়াই ছিল জেনারেল উইন্টার, অর্থাৎ রাশিয়ানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইন্টারের আবহাওয়াগত কিছু সুবিধা পাইছে। আর আমাদের আছে জেনারেল মনসুন, আমরা এখানে আবহাওয়াগত কিছু সুবিধা পাবো। আমাদের জন্য প্রতিকূল না, আমাদের জন্য অনুকূলই। আমরা বাঙালি, আমাদের জন্য বর্ষা তো আর কষ্টের কিছু না। কষ্টের কোনো কিছু যদি হয় সেটা পাকিস্তানের জন্য হবে, ঠিক না? তো আমাদের জেনারেল মনসুন, আমাদের বর্ষা আমাদের পক্ষে যাবে, কিন্তু পাকিস্তানিদের বিপক্ষে যাবে। এটা বোঝানো হয়েছে এই মর্মে, রাশিয়ানরা যেমন করে শীতকালে সুবিধা নিছে, আমরা এমন করে বর্ষাকালে সুবিধা নিব। আমাদের আছে জেনারেল মনসুন, বুঝতে পারছো? এরপরে হচ্ছে, এবং আমরা কিন্তু 71 সালে আবহাওয়াগত অনেক সুবিধা পাইছি, এটাও সত্য কথা। শোনেন, মিলিটারি যাদের ধরে মিছে ধরে না। রেইনকোট গল্পে এই উক্তি কার? সাবভার্সিভ অ্যাক্টিভিটির সাথে জড়িত হইলে তারপরেই তাকে ধরে, এমনি এমনি ধরে না। এই কথা বলেছিল আফাজ আহমেদ, যে যারা রাষ্ট্রবিরোধী কোনো কাজের সাথে তলে তলে জড়িত থাকে, 2 নম্বরই করে, তাদেরকে মিলিটারি ধরে, অন্য কাউকে ধরে না। শুনেন, এই জন্যই ধরছে। রেইনকোট গল্পের কথক আখতারুজ্জামান ইলিয়াস, নুরুল হুদা, ইসহাক মে, ডক্টর আফাজ আহমেদ। কথকের কথা বলছে। কথক তো নুরুল হুদা, তার জবানিতে সমস্ত গল্প এখানে বর্ণিত হয়েছে। কলেজের স্টাফ রুমে একজন ফিসফিস করে, জেনারেল মনসুন বলতে কি বুঝিয়েছিলেন? পাকিস্তানি জেনারেল, রাশিয়ান জেনারেল, বাংলার বাঘ, বাংলার বর্ষা, বাংলার বর্ষাকালকে বোঝানো হয়েছিল তখন ওই কথার দ্বারা। রেনকুট গল্পে মিলিটারির ভয়ে নুরুল হুদা কয়বার বাড়ি বদল করেছিল? 4 বার, 3 বার, 2 বার, 5 বার। এক এক সময় এক এক জায়গায় উনি বাড়ি নিছেন, বাসা নিছেন। 4 বার উনি বাসা বদল করেছিলেন। এখন নুরুল হুদা কি সরাসরি মুক্তিযুদ্ধ করতেন? করতেন না তো, সরাসরি তো তিনি যুদ্ধ করতেন না। তাহলে মিলিটারির ভয়ে তিনি কেন বাড়ি বদল করবেন? ওই যে তার শ্যালক ছিল না, তার শ্যালকের নাম কি? তার শ্যালকের নাম হচ্ছে মিন্টু। তার শ্যালকের নাম মিন্টু। তো মিন্টু যেহেতু মুক্তিযুদ্ধ করে, এই জন্য, মিন্টু যেহেতু মুক্তিযুদ্ধ করে, ঠিক এই কারণেই আহ তার একটা ভয় ছিল যে যে কোনো সময় একটা যে কোনো বেকায়দা হতে পারে, যার কারণে তিনি বারবার বাড়ি বদল করছেন। রেইনকোট গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত গল্প? অন্য ঘরে অন্নসর, খোয়ারি, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, দুধ ভাতের উৎপাত। এটা হচ্ছে জাল স্বপ্ন স্বপ্নের জাল, এই বই থেকে নেওয়া। রেইনকোট গল্পে ঢাকা শহরের যে দুটি এলাকার কথা উল্লেখ আছে তা হলো মিরপুর গুলিস্তান, মিরপুর ধানমন্ডি, ধানমন্ডি গুলিস্তান, মিরপুর মগবাজার। বলা আছে হচ্ছে মিরপুর ও মগবাজারের কথা। রেইনকোট গল্পে মোট কয়টি ধাতুর উল্লেখ আছে, সরি, কয়টি ঋতুর উল্লেখ আছে? একটি, চারটি, তিনটি, দুইটি। রেইনকোট টোটাল গল্পে যদি ঋতুর কথা বলি, আমরা 3টা ঋতুর কথা উল্লেখ করা আছে ওই জায়গায়। রেইনকোট গল্পটির বিষয়বস্তু কি? দেশ বিভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন। মুক্তিযুদ্ধ। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে, উদ্ধৃত চরণটি যে রচনার অন্তর্গত? আমার পথ, 52 দিনগুলি, অপরিচিতা, রেইনকোট। উদ্ধৃত চরণটি যে রচনার অন্তর্গত? এটা হচ্ছে অপরিচিতা, ওইটার অন্তর্গত। না, বারান্দাওয়ালা, সরি, এটা হচ্ছে তোমার রেইনকোট। ভাইয়া কোথায় চলে গেছে? অপরিচিতে দাগ দিলাম কেন? রেইনকোট। কারণ বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় আগুন জ্বলে মানে হচ্ছে এটা রেইনকোট, তাই না? মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটি লরির দিকে। এর অন্তর্নিহিত অর্থ যে প্রকাশ করে, শ্লেষ, কৌতুক, ক্ষোভ, নিশ্চয়তা। এটা এক ধরনের শ্লেষ। কারণ এখানে পছন্দ করেছে, পছন্দ করা এমনিতে এটা পজিটিভ শব্দ, ভালো কিছুর জন্য লাইক করলাম আমি। আর এখানে মেরে ফেলার জন্য সিলেকশন করছে। লাইন ধরে দাঁড় করাইছে, তারপরে যাকে মনে হয়েছে তা সে থ্রেট, ও হয়তো মুক্তিযোদ্ধা বা পরবর্তীতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে, ওইরকম ফিজিক্যাল সম্ভাবনা আছে। তো তারে ধইরা কি করে দিচ্ছে? এক জায়গায় সাইড করে দিচ্ছে। তো সাইড করে দিচ্ছে মানে তারে নিয়ে মেরে ফেলাবে, এটা এক ধরনের শ্লেষ। রেনকোট গল্পের ইসহাক কোন মাস থেকে বাংলা বলা বাদ দিয়েছিল? মার্চ, এপ্রিল, মে, জুন। বাংলা বলা বাদ দিয়েছিল এপ্রিল মাসের শুরুর দিক থেকে, সে আর বাংলা বলতো না। রেনকোট গল্পের চরিত্র কোনটি? নুরুল করিম, নুরুল হক, নুরুল হুদা, নুরুদ্দিন। নুরুল হুদা।
রেইনকোট গল্পের প্রধান চরিত্রটির নাম কি? নুরুল হুদা। কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? আব্দুস সাত্তার মৃধা, আফাজ আহমেদ, আখতারুজ্জামান ইলিয়াস, নুরুল হুদা। বিবৃত হয়েছে নুরুল হুদার জবানিতে অধিকাংশ ঘটনা। আফাজ আহমেদ ও মিন্টু কোন গল্পের চরিত্র? আফাজ আহমেদ ও মিন্টু হচ্ছে রেইনকোট গল্পের চরিত্র। খোয়াবনামা কি ধরনের গ্রন্থ? খোয়াবনামা হচ্ছে উপন্যাস। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? নুরুল হুদা ছিলেন পদার্থবিদ্যা, রসায়ন, ইতিহাস, ভূগোল। রসায়নের শিক্ষক ছিলেন, কারণ এক জায়গায় বলা আছে যে হি ইজ প্রফেসর হুদা, সরি, হি ইজ নট এ প্রফেসর, আ লেকচারার ইন কেমিস্ট্রি, আ লেকচারার ইন কেমিস্ট্রি, এরকম বলা আছে। বুঝতে পারছো? রসায়ন বিষয়ে শিক্ষক ছিলেন এবং লেকচারার ছিলেন। প্রফেসর বলে প্রথমে বলে ফেলছিল হি ইজ প্রফেসর হুদা, হি ইজ প্রফেসর হুদা বলে তারপরে বলছে যে না না না, সে প্রফেসর না, সে একজন লেকচারার। এবং কোন বিষয়ের লেকচারার? সে একজন কেমিস্ট্রি লেকচারার। রেইনকোট গল্পে প্রিন্সিপালের কোয়ার্টার মাঠ পেরিয়ে কোন দিকে? প্রিন্সিপালের কোয়ার্টার মাঠ পেরিয়ে হচ্ছে বাঁ দিকে। নিচের কোন গ্রন্থটি আখতারুজ্জামান ইলিয়াসের রচিত নয়? খোয়ারি, পথ জানা নেই, দোজখের ওম, অন্য করে অন্য স্বর। পথ জানা নেই, এটা আখতারুজ্জামান ইলিয়াসের রচিত নয়। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, আসামের করিমগঞ্জ, গাইবান্ধার গটিয়া, ঢাকার নবাবগঞ্জ। গাইবান্ধার গটিয়া। উনি উত্তরবঙ্গের মানুষ। রেনকুন গল্পে মিলিটারি ক্যাম্প কোথায় স্থাপন করা হয়? কলেজের জিমনেসিয়ামে, কলেজের লাইব্রেরিতে, কলেজের অডিটোরিয়ামে, কলেজের অফিস কক্ষে। কলেজের জিমনেসিয়ামে। জিমনেসিয়াম মানে হচ্ছে ব্যায়ামাগার। ব্যায়াম ট্যায়াম যেখানে করা হয় ওই জায়গায় মিলিটারি ক্যাম্প স্থাপন করা হয়েছে। মিলিটারিরা কিন্তু ভণ্ড। তারা স্কুলগুলোতে, কলেজগুলোতে বা ধরো ওইরকম কোন সরকার যে স্থাপনাগুলো ছিল ওইগুলাকে তারা প্রথমে দখল করছে। দখল করে তারা নিজেদের স্বার্থে এই জিনিসগুলোকে ব্যবহার করছে, ক্যাম্প বানাইছে, এটা করছে, ওইটা করছে, ইত্যাদি ইত্যাদি। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় কত সালে? 92, 90, 97, 95। রেইনকোট গল্প প্রকাশিত হয় কত সালে? প্রকাশিত হয় হচ্ছে 95 সালে। আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? এখানে আব্বুর নাম কি? আব্বুর নাম হচ্ছে নুরুল হুদা। নুরুল হুদাকে নিয়ে এই কথাগুলো বলা হয়েছে। দোজখের রুম গল্প গ্রন্থের রচয়িতা কে? দোজখের রুম গল্প গ্রন্থের রচয়িতা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের গল্প গ্রন্থ সংখ্যা কতটি? ওনার অল্প কিছু বই আছে, 5টা আছে গল্পের বই। এই 5টা বইতে তার গল্পগুলো সংকলিত হয়েছে। রেনকোট গায়ে দিয়ে নুরুল হুদার মধ্যে কি অনুভূতির সঞ্চার হয়? উষ্ণতা, সাহস ও ভ্রাতৃপ্রীতি, উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, উষ্ণতা, গর্ব ও দেশপ্রেম, উষ্ণতা, দ্রোহ ও মুক্তির আকাঙ্ক্ষা, উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, এগুলো তার মধ্যে সঞ্চারিত হয়েছে। যখন সে রেইনকোট গায়ে দিছে তখন তার মধ্যে রেইনকোটের গরম আসছে, এটা সত্য। সাহস আসছে, দেশপ্রেমও আসছে। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কিভাবে আসে? একজন মানুষ কিভাবে এই লেভেলে স্টিমুলেট হইতে পারে? এটা তো একটা প্রশ্ন, তাই না? যেমন দেখো, তোমার যিনি সেলিব্রিটি ক্রাশ, সেলিব্রিটি ক্রাশ বুঝো? তোমরা এগুলো আমার থেকে ভালো বুঝো। ধরো তুমি কোনো বড় হিরোকে পছন্দ করো বা হিরোইনকে পছন্দ করো। ধরো কদিন আগে বাংলাদেশে একজন টার্কিশ অ্যাক্টর, বুরাক, বুরাক এডিভিচ বা এজিভিচ এরকম একটা নাম মনে হয়। বুরাক মনে আছে আমার, বুরাক এজিভিট মেবি। তো এই ভদ্রলোক বাংলাদেশে আসছিল, প্রচুর মানুষ, তার যারা ফ্যান ফলোয়ার দেখলাম, ছবি টবি তুলতে গেছে, তাকে কংগ্রেচুলেট করছে, ইত্যাদি ইত্যাদি। তো এক মেয়ে বলতেছে সে হচ্ছে আমার স্বপ্নের পুরুষ। এই হচ্ছে সেলিব্রিটি ক্রাশ। এখন তোমার ওইরকম কোন সেলিব্রিটি ক্রাশ যদি তার ব্যবহার করা কোনো জিনিস, তার গায়ে দেয়া কোনো শার্ট বা এরকম কোনো কিছু তোমাকে যদি গিফট করে, তোমার মধ্যে দেখবা একটা বিশাল অনুরাগের সঞ্চার হবে, তুমি অনেক বেশি প্রাউড ফিল করবা, তোমার মধ্যে অন্য লেভেলের একটা ফিলিংস কাজ করবে। খুবই স্বাভাবিক, করবে না? তোমার মধ্যে একটা বড় ধরনের ফিলিংস, একটা সিস্টেম তোমার মধ্যে কাজ করবে। এবং আহ তুমি খুব অনুরক্ত অনুভব করবা। কেন? কারণ তুমি ওনার প্রতি এত বেশি প্যাশনেট,
তাকে এত বেশি পছন্দ করো, তাকে এত বেশি ভালোবাসো, তার ব্যবহার করা জিনিসটা তোমার মধ্যে ওই লেভেলের উষ্ণতা ছড়াইতে পারে, ওই লেভেলের প্রেম, অনুরাগ, ভালোবাসা, তোমার অনুভূতির জগতে বড় ধরনের স্ফুরণ, ধাক্কা এগুলো তৈরি করতে পারে। যেটা করছে হচ্ছে রেইনকোটটা, কার বেলায় করছে? এটা করছে হচ্ছে নুরুল হুদার বেলায়। কারণ নুরুল হুদা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে এত বেশি ভালোবাসতেন, ভেতর থেকে এত শ্রদ্ধা করতেন, এত বেশি প্যাশনেট ছিলেন, যে ওই রেইনকোট তাকে অনেক বেশি স্টিমুলেট করছে। রেইনকোটটা হয়তো মিন্টুর, ওনার নিজের না। তো মিন্টু মুক্তিযোদ্ধা, উনি মুক্তিযোদ্ধাকে, মুক্তিযুদ্ধকে, দেশকে অনেক বেশি ভেতর থেকে লালন করতেন, লালন করতেন বলেই এটা হয়েছে। এখন তুমি যাকে পছন্দ করো না, ধরো কোন একজন সেলিব্রিটি, তুমি তাকে পছন্দ করো না, দেখতেই পারো না দুই চোখে, ওই বেটা তোমারে কোনো কিছু দিলে তুমি তো নিবাই না, তুমি তো অনুরক্ত হওয়া, স্টিমুলেট হওয়া তো পরের ব্যাপার, তুমি এটা ধরবাই না। এখন তুমি যদি তাকে পছন্দ করো তাইলে তার জিনিস তুমি ধরবা, অথবা তুমি তার দ্বারা আন্দোলিত হবা, ইটস এ ফ্যাক্টর। যদি পছন্দ না করো তাহলে তো এটা হিসাবের মধ্যে আসে না। তো নুরুল হুদা মুক্তিযুদ্ধকে কত বেশি ভেতরে লালন করত, মুক্তিযোদ্ধাকে কত বেশি ভালোবাসতো, তার মধ্যে কেমন দেশপ্রেম ছিল, পুরো ব্যাপারটার প্রতি তিনি কত বেশি প্যাশনেট ছিলেন, এটা প্রমাণ হচ্ছে ওই যে রেইনকোট, এটা গায়ে দেওয়ার পরে তার মধ্যে যে ফিলিংস আসছে, সেই ফিলিংসটা হচ্ছে তার দলিল। এবার বুঝতে পারছো? উনি প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা না হলেও পুরা বিষয়টার প্রতি তার কেমন অনুরাগ এবং গভীর ভালোবাসা ছিল, এটা এখান থেকে আমরা কি করতে পারি? আইডেন্টিফাই করতে পারি। রাশিয়ায় ছিল জেনারেল মনসুন, রাশিয়া ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন উক্তিটি কার? নুরুল হুদার, আব্দুল সত্তার মৃধার, নুরুল হুদার জনৈক সহকর্মীর, ছদ্মবেশী কুলির, জনৈক সহকর্মীর, স্টাফ রুমের একজন বলছিল আর কি। এটা বলছিল স্টাফ রুমের একজন। আর আরেকটা কথা আছে, বাংলার বর্ষা তো শালারা জানে না, বর্ষাকালেই তো জুত, এই একটা ডায়লগ আছে, এটাও আসতে পারে। বর্ষাকালেই তো জুত, এই জুত শব্দের অর্থ হচ্ছে সুবিধা। জুত শব্দের অর্থ সুবিধা। ধরো যখন বৃষ্টি হয়, মাটি নরম হয়, যখন রোদে আসে মাটি আবার একটু শক্ত হয়। তো শক্ত নরমের মাঝামাঝি একটা লেভেল থাকে, যে সময়টায় মাটিটা প্রপার থাকে বীজ বপন করার জন্য বা চাষবাস করার জন্য। গ্রামের আঞ্চলিক ভাষায় আমাদের এলাকায় আমি দেখেছি এটা, বলে যে মাটিটা জুইত হইছে। জুইত মানে এই জুত কথাটাকে বলে জুইত, এটা রসই দিয়ে বলে আর কি। মানে সুবিধাজনক অবস্থায় আছে, প্রপার আছে, এখন চাষ করলে ভালো হবে বা এখন রোপণ করলে বীজ ভালো হবে। মাটি জুইত হইছে, জুইত মানে সুবিধাজনক জায়গায় গেছে, প্রপার অবস্থায় আছে। আচ্ছা, বর্ষাকালেই তো জুত, মানে বর্ষাকালেই তো গিয়ে সুবিধা। বাংলার বর্ষা তো শালারা জানে না, এর অর্থ কি? এর অর্থ হলো পাকিস্তানিরা বর্ষাকাল, বর্ষা ঋতুর যে বৈশিষ্ট্য, বারবার বৃষ্টি হওয়া, তারপরে পানিতে থই থই করবে বিল, এই সুবিধাগুলোর সাথে তো তারা পরিচিত না, বা এই বর্ষা ঋতুর বিষয়গুলো তারা জানে না। আমরা তার সুবিধা নেব। বর্ষাকালেই তো জুত, এটা একটা। আবার জেনারেল উইন্টার, জেনারেল মনসুন, ওইটা একটা। মূল কথাটা একই, বর্ষার সুবিধাটা নেওয়া। যেমন ধরো তোমরা চাইলে এই গল্পটা পড়তে পারো, কলিমদ্দি দফাদার, কলিমুদ্দি দফাদার, ঠিক আছে? কলিমুদ্দি দফাদার মানে হচ্ছে একটা গল্প, ভালো মতো বুঝবা, আবু জাফর শামসুদ্দিনের। ওখানে দেখবা, ওই গল্পটা যদি পড়ো, তোমাদের বইতে আছে এই গল্প, সিলেবাসে নাই তাই তোমরা পড়ো না, তোমরা তোমার সিলেবাসে না থাকলে পড়ো না, কবিরা গুণা মনে করো। ওই গল্পে দেখবা একটা দৃশ্য আছে, দফাদার মানে হচ্ছে চৌকিদারের যিনি লিডার, গ্রাম পুলিশ যারা চৌকিদার তাদের যে লিডার থাকে, নেতা থাকে, তারা বলা হয় দফাদার। তো কলিমুদ্দি দফাদার ওই একটা চরিত্র আর কি। ওই চরিত্রটা দেখো, খুব ভালো করে খেয়াল করে পড়বা গল্পটা। পাকিস্তানের একজন অনুগত, তোমার চাকরিজীবী হিসেবে কাজ করে, যেহেতু যেহেতু সে একজন চাকরিজীবী, সে তার দায়িত্ব পালন করে, চৌকিদারের নেতা দফাদার। এলাকাতে পাকিস্তানিরা ক্যাম্প করছে, উনি ক্যাম্পে আসা যাওয়া করে, তাদের সাথে চা নাস্তা খায়, হাঁটাহুটি করে। মানুষ মনে করে যে দফাদার রাজাকারি করতেছে, পাকিস্তানিদের সাথে হাত মিলাচ্ছে, এটা খুব খারাপ কাজ, মানুষ তারে ভুল বোঝে আর কি। কিন্তু কলিমুদ্দি আসলে ভিতরে ভিতরে একজন দেশপ্রেমী মানুষ, দেশের জন্য কাজ করে। পাকিস্তানিদেরকে উনি বলে এখানে মুক্তি বাহিনী নাই, ও মুক্তিযোদ্ধা না, মানে গ্রামের মানুষকে সেভ করার, বাঁচানোর চেষ্টা করে।
এবং মুক্তিযোদ্ধাদের সাথে গোপন আঘাত করে পাকিস্তানিদেরকে বেকায়দায় ফেলানোরও ঘটনা আছে এখানে। দেখবা শেষের দিকে গল্পের একটা দৃশ্যে আমরা দেখি পাকিস্তানের পাশের এক গ্রামে যাবে আগুন দেওয়ার জন্য, পুড়ায় ফেলবে ওই গ্রামটা। তো গ্রাম পুরাইতে যাবে, গ্রাম পুরাইতে যাওয়ার সময় সাথে করে কলিমুদ্দি দফাদারকে নিয়ে গেছে, হামলা করবে, অপারেশনে যাবে আর কি। অনেক রাস্তা আছে, কলিমুদ্দি এমন এক রোড দিয়ে নিয়ে গেছে, ওই জায়গায় একটা বাঁশের কাঠের সাঁকো, হ্যাঁ ওই সাঁকো পার হইতে হবে। মানুষ গরু পার হয়, কিন্তু ওটা দেখে কাঁপে আর কি, উপরে উঠলে কাঁপে, পচা এরকম। কারণ সাঁকো পার হওয়ার সাথে তো পাকিস্তানের হ্যাবিচুয়েট না, আমরা হ্যাবিচুয়েট, ঠিক না? একটা বাঁশ হলে আমরা পার হইতে পারি। তো নিচে নদী, স্রোত, প্রচুর পানি যাচ্ছে, আর উপরে বাঁশের কাঠের সাঁকোটা, এটা হলো পচা, কিছু নাট বল্টু ঢিলা হয়ে গেছে, কিছু কিছু জায়গায় কাঁপাকাঁপি করে। পলির মধ্যে ওই দিক দিয়ে নিয়ে গেছে ওদের। তো ওরা গিয়ে বলতেছে তো মালুম হতো পুলসিরাত, এটা তো পুলসিরাতের মতো, উঠলে তো যে কোনো সময় বিপদ হতে পারে। তো কলির মধ্যে বলছে কোনো অসুবিধা নাই স্যার, कोई मुश्किल नहीं है, মানুষগুলো হামেশা পার হতা है, সবই ঠিক আছে, মানুষও পার হয়, গরুও পার হয়, সব ঠিক, আপনারা কেন পারবেন না, আসেন। আর কোনো রাস্তা নাই না, সির্ফ একই রাস্তা है। কলিমুদ্দিন বলতেছে একটাই রাস্তা, আর রাস্তা নাই, আসেন আমি সামনে যে আপনারা পিছনে থাকেন। তো সাঁকোতে উঠছে কলিমুদ্দি, একদম মাঝামাঝি লেভেলে চলে গেছে এরকম। পেছন দিয়ে পাকিস্তানিরাও আর্মিরাও কিছু উঠছে, বুঝছো কিন্তু এবার। তো যখন পাকিস্তানি আর্মিরা বাঁশের সাঁকোর উপরে উঠছে, সামনে চলে গেছে অলরেডি কলিমুদ্দিন দফাদার, সেও সাঁকোর উপরে। ওই সময় একটা তক্তা, কলিমুদ্দির পায়ের নিচের তক্তা ভেঙে গেছে, ভেঙে কলিমুদ্দি পড়ে গেছে নিচে। নিচে চলে যাচ্ছে পানি, স্রোত, স্রোত, কলিমুদ্দি তক্তা ভেঙে ফুস করে সেখানে নিচে পড়ে গেছে। আর নিচে পড়ে যাওয়ার পরে বিপরীত দিক থেকে ফায়ার হয়েছে, বিপরীত দিক থেকে ফায়ার হয়েছে, ফায়ার হলে তারা কয়েকজন ইনস্ট্যান্ট মারা গেছে ওই জায়গায় পাকিস্তানিরা। আর বাকিরা আহত অবস্থায় কোন রকম পালায় আসছে। এখন কলিমুদ্দির এখানে দোষ কি? কলিমুদ্দির পায়ের নিচের ত্বকটা ভেঙে গেছে, কলিমুদ্দি তো ভাঙে নাই, নিজে ভাঙা সে পড়ে গেছে। আর যখনই কলিমুদ্দি পড়ছে নিচে পানির মধ্যে, কলিমুদ্দি তো সাথে উঠে যাবে স্বাভাবিক। কারণ পাকিস্তানিরা সাঁকোর উপরে কি পজিশন নিয়ে গুলি করবে নাকি যান বাঁচায় নামবে? সাঁকোর উপরে তার পজিশন নিয়ে ফাইট করা সম্ভব না, ফায়ার করতে পারবে না। তো যেই কলিমুদ্দি পড়ে গেল, বিপরীত দিক থেকে মুক্তিযোদ্ধারা আগেই লুকায়া উঁত পাইতা ছিল, তারা ফায়ার করছে। এর মানে দাঁড়াইলো মুক্তিযোদ্ধাদের সাথে কলিমুদ্দিন আঘাত, যে আমি এদেরকে এদিক দিয়ে নিয়ে যাব, সাঁকোর উপরে তুলবো, সাঁকোর উপরে উঠে তো তারা ব্যাকফায়ার কি বলে তোমাদের সাথে ফাইট করতে পারবে না পাল্টা। ওই সময় তোমরা কি করবা, সানডে মানডে ক্লোজ করে দিবা। এবং সেটাই করছে ওরা। বুঝতে পারছো ব্যাপারটা? এ হচ্ছে কলিমুদ্দির ঘটনা। তোমরা কলিমুদ্দি দফাদার পড়লে বুঝতে পারবা। তো বর্ষার সুবিধা আমরা কিভাবে নিছি, এটা তার একটা বড় দলিল। কলিমুদ্দি দফাদার গল্পের মধ্যে যেটা আছে, রেনকোটের মধ্যে যে কথা আসছে, তোমরা 19-এ কাকতরা পরে আসছো, ওখানে বুধা হামলা করে নদীতে চলে গেছিল, লাফ দিয়ে নৌকায় করে ওখান দিয়ে চলে পালায় চলে গেছে পেছন দিয়ে। তো বাংলার বর্ষার সুবিধা বাংলার দামাল ছেলেরা নিয়েছে। এরপরে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প? আহ্বান, সৌদামিনী মালু, মানুষ, রেইনকোট। রেইনকোট। এরপরে হচ্ছে, এটা কবেকার প্রশ্ন, 19-20, আচ্ছা। রেইনকোট গল্পে মগবাজারের ফ্ল্যাট থেকে মিন্টু কত তারিখে চলে যায়? 23 জুন, 23 জুলাই, 23 মার্চ, 23 এপ্রিল। মিন্টু ওখান থেকে চলে গেছিল মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে যোগ দিয়ে মিন্টুর মতো যারা হচ্ছে যুবক ছেলে পেলে, তারা সাধারণত মুক্তিযুদ্ধে যোগ দিয়ে ট্রেনিং এ চলে যায়। ট্রেনিং থেকে আসে, আইসা তারপরে ওই যে বলা হয়েছিল দমাদম মিলিটারি মারে, তাই না? তো মগবাজারের বাসা থেকে মিন্টু চলে গেছিল যুদ্ধ করার জন্য, গিয়ে ট্রেনিং নিয়ে আসছে, আইসা তারপরে যুদ্ধে সে যোগ দেয় 23 জুন। আমার নাম সত্যি বলেছে, আমার নাম বলেছে। রেইনকোট গল্পে উক্তিটি কার? উক্তিটি হচ্ছে নুরুল হুদার। রেইনকোট গল্পে কে মুক্তিযোদ্ধা ছিলেন? ডক্টর আফাজ আহমদ, নুরুল হুদা, মিন্টু, আব্দুল সত্তার, মৃধা। মুক্তিযোদ্ধা ছিলেন মিন্টু। মুক্তিযুদ্ধের শ্যালকে রেইনকোট গায়ে দিয়ে কে সাহস ও দেশপ্রেমে উজ্জীবিত হন? শালা রেইনকোট গায়ে দিছে দুলাভাই। দুলাভাই গায়ে দিয়ে দুলাভাইয়ের মধ্যে বিশাল সাহস এবং বিশাল দেশপ্রেম চলে আসছে, সাহস এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়েছে। কে উজ্জীবিত হয়েছে? মিস্টার নুরুল হুদা। উত্তম পুরুষের ভাষ্যে কাহিনী বর্ণনা করা হয়েছে কোন রচনাটিতে? লাল সালু, আহ্বান, মাসি পিসি, রেইনকোট। রেইনকোট। উত্তম পুরুষের ভাষ্যে মানে হচ্ছে আমি, আমার, আমাকে, বা আমাদের, এরকম। হ্যাঁ, মানে হচ্ছে ফার্স্ট পার্সন।
এখনকার বইতে তো আর পুরুষ লেখা না, এখনকার বইয়ে লেখা আছে পক্ষ। তো একই কথা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন না ফার্স্ট পার্সনে। লাল সালুতে তো উপন্যাস, উপন্যাসের মতো বিবরণ, আহ্বান। আহ এখানেও কিছু উত্তম পুরুষের বিবরণ আছে, কারণ গোপাল, অমর গোপাল বুড়ি আসলো বলল আমি গেলাম টাইপের কথাবার্তা আছে। মাসে বেশি গল্প উত্তম পুরুষ নাই, রেনকোট। তবে রেনকোট বেশি ভালো উত্তর। রেনকোটের পুরা ঘটনাটাই আমরা নুরুল হুদার গল্প কি বলে জবানিতে শুনতে পাই। আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে কোনটি সত্য নয়? খোয়াবনামা উপন্যাস সত্য। সংস্কৃত, সংস্কৃতির ভাঙা সেতু গল্প গ্রন্থ, এটা সত্য না। সংস্কৃতির ভাঙা সেতু একটা প্রবন্ধের বই। খোয়ারি এটা গল্পের বই, দুধে পাতে উৎপাত গল্পের বই। তাহলে সংস্কৃতির ভাঙা সেতু যেটা এখানে গল্প বলছে, এটা গল্প হওয়ার কথা না, এটা হওয়ার কথা হচ্ছে প্রবন্ধের বই। বাংলা সাহিত্যে বেশ কিছু বই আছে, প্রবন্ধের বই, খুব নামি দামি। তার মধ্যে সংস্কৃতি নিয়ে তিনটা বই আছে, এটা সংস্কৃতির ভাঙা সেতু। আরেকটা বইয়ের নাম আছে হচ্ছে সংস্কৃতি কথা, এটা হচ্ছে মোতাহের হোসেন চৌধুরীর। আরেকটা বই আছে সংস্কৃতির চড়াই উতরাই, এটা হচ্ছে শওকত ওসমানের। এগুলো একটু মাথায় রেখো, সবই তো সংস্কৃতি দিয়ে লেখা। এটা, এটা এবং এটা প্রত্যেকটাই খুব নামি দামি বই, এবং তিনটাই প্রবন্ধের বই। পাকিস্তানের হানাদার বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে আতঙ্কগ্রস্ত ঢাকা শহরের চিত্র ফুটে উঠেছে কোন রচনায়? রেইনকোট, আমি কিংবদন্তির কথা বলছি, সেই অস্ত্র, রক্তে আমার অনাদি অস্থি। রেইনকোট এখানে ফুটে উঠেছে। রেইনকোট গল্পের সঙ্গে কোনটি সবচেয়ে আধিপত্য বিস্তার সঙ্গতিপূর্ণ? স্বার্থপরতা, প্রতিহিংসা, আত্মপ্রেম, আত্মত্যাগ, সাহস, দেশপ্রেম, ক্ষমতা, প্রতিপত্তি। সাহস এবং দেশপ্রেম। কারণ দেখো প্রশ্ন করছে কোনটি সবচেয়ে আধিপত্য বিস্তার সঙ্গতি সম্পন্ন, অর্থাৎ রেইনকোট গল্পের সাথে এখানে যতগুলো কথা দেওয়া আছে, হ্যাঁ, যতগুলো গুণের কথা বলা আছে, কোনটা বা কোন গুণগুলো, কোন পেয়ারটা সবচেয়ে বেশি ম্যাচ করে, ম্যাচিং কোনটা? সাহস এবং দেশপ্রেম। নুরুল হুদার ঝুলন্ত শরীর যেন কবির পূর্বপুরুষ, যার পিঠে রক্ত যাওয়ার মতো ক্ষত, এই মন্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক হলো প্রতিবাদের ধারাবাহিকতা, আঘাত, অবিচল, পীড়িতের প্রতিবাদ, সুনিপুণ প্রত্যাঘাত। এটা হচ্ছে আঘাতে অবিচল। এটা আমি কিংবদন্তির কথা বলছি, ওইটার সাথে রিলেট করে পড়া যাবে, কোনো অসুবিধা নেই। বর্ষাকালিত জুত কথাটি রেইনকোট গল্পে কতবার বলা হয়েছে? কথাটি রেইনকোট গল্পে বলা হয়েছে দুইবার। একজন কুলি বলছিল বর্ষাকালিত জুত, বাংলার বর্ষা তো শালারা জানে না, বর্ষাকালিত জুত। কুলিরা কারা? কুলি যারা ছিল, যারা ছদ্মবেশী কুলি ছিল, ছদ্মবেশী কুলি, এরা মূলত হচ্ছে মুক্তিযোদ্ধা। ফৌরন শব্দের অর্থ কি? ফৌরন শব্দের অর্থ ফরমান, তাড়াতাড়ি, ধীরস্থির, ফরিয়াদি। ফৌরন শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি, ফৌরন আইয়ে, তাড়াতাড়ি আসো। রেনকুট গল্পে অধ্যক্ষ মহোদয়ের পেয়নের নাম কি? রেনকুট গল্পে অধ্যক্ষ মহোদয়ের পেয়নের নাম হচ্ছে ইসহাক মিয়া, যে হচ্ছে একটা অদ্ভুত উর্দুতে কথা বলে। মনে রেখো, অদ্ভুতের ভূত বাদে বাকি সব ভূতে দীর্ঘকার হয়। যেমন বশীভূত, দূরীভূত, কেন্দ্রীভূত, সব ভূতে দীর্ঘইকার, শুধু অদ্ভুতের ভূতে রস্যকার হবে। রেইনকোট গল্পে নিচের ফ্ল্যাটে থাকে কে? সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওয়ার্কশপের মালিক, ইসহাক ওয়ার্কশপের মালিক। আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্পে আমাদের বর্ষাকালের সঙ্গে কোন দেশের শীতকালের তুলনা করা হয়েছে? রাশিয়ার। আখতারুজ্জামান ইলিয়াসের গল্প গ্রন্থ কোনটি? মহাপতঙ্গ, দোজখের ওম, বাড়ি বাড়ি গাড়ি, পানকৌড়ি রক্ত। দোজখের ওম। মহাপতঙ্গ আবু ইসহাকের একটা বিখ্যাত গল্প। পানকৌড়ির রক্ত হচ্ছে তোমার আল মাহমুদের একটা বিখ্যাত বই।
অন্য ঘরে অন্য স্বর কে লিখেছেন? আখতারুজ্জামান ইলিয়াস। এখন তোমাদের একটা জিনিস একটু মনে করে দিতে চাই, দেখো তোমরা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো আছে সবগুলোতে দেখো কবি এবং বা লেখক পরিচিতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই ছিল তোমাদের সাথে আয়োজন। ভালো থাকবা। পরের ক্লাসে পরের টপিক নিয়ে নেক্সটে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত শুভকামনা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।